বিশ্বজুড়ে আবারও ৬,০০০ নতুন মৃত্যু এবং সবারই মৃত্যু করোনায় এবং করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও আছে সেকেন্ড ওয়েভের যে ঝুঁকি সেটাই। তবে সেটি কবে, কোন সময়, এরকম নানা প্রশ্ন নানা উত্তর, সবকিছু নিয়ে প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং বরাবরের মতোই আজকেও আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। আমাদের সাথে আজকে যিনি যোগ দিচ্ছেন গাইনোকোলজিস্ট অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী। ডক্টর মুনিরা ফেরদৌসী, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাসে। কেমন আছেন? এবং আপনার কাছে প্রথমেই যে জিনিসটি জানতে চাইবো সেটি হলো যে গর্ভবতী নারী যারা রয়েছেন তাদের আসলে স্বাস্থ্যগত ঝুঁকি এখন কতখানি এবং স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে আসলে তাদের কি করণীয়? আচ্ছা, প্রশ্নটা যদি আবার একটু বলেন, আমি একটু শুনতে পারিনি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্নটি হলো যে গর্ভবতী নারী যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে সংক্রমণের ঝুঁকি আসলে কতখানি এবং এই সংক্রমণের ঝুঁকি এড়াতে আসলে গর্ভবতী নারীদের কি করণীয়? অনেক ধন্যবাদ। যে কথাটা কিন্তু আমরা একদম করোনার একদম প্রথম থেকেই বলে আসছি যে সাধারণ পিপলের যেরকম সম্ভাবনা আক্রান্ত হবার, গর্ভবতী নারীদেরও কিন্তু সেরকম ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এটা একটু ভালো কথা যে বেশি বেশি যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আমরা ওই রকম করে ডেটাতে পাইনি। সাধারণ পপুলেশনে যেভাবে আক্রান্ত হবে তারাও সেভাবে আক্রান্ত হবে। কিন্তু আমরা যে কথাটা বারবার করে জোর দিয়ে বলছি যে যেহেতু তারা এই সময়তে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে এবং যাদের ভিতরে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে তারা কিন্তু যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই বলা হচ্ছিল যে এই সময়ে যদি আপনারা ঘর থেকে না বের হন, জরুরি প্রয়োজন ছাড়া, তাহলে বের হবেন না। এবং এই কথাটা কিন্তু এখনো আমরা বলছি, যদি ঘর থেকে বের হতেই হয়, কারণ হচ্ছে যে প্রেগনেন্সি, এই পিরিয়ডে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাহলে সে যেন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে। আচ্ছা, ডক্টর মুনিরা ফেরদৌসী, একটা বিষয় আমাদেরকে বলবেন যে গর্ভবতী নারী তাদের ক্ষেত্রে তো আপনি সুরক্ষার জায়গাটি বললেন, কিন্তু আমাদের সাথে একটু এটাও জানাবেন যে আসলে এই সময়গুলোতে, যেই সময়গুলোতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তো সেই সময় আসলে নারীদের আর কি কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং আসলে সেক্ষেত্রে সুরক্ষার জায়গাটা কি হতে পারে? আচ্ছা, যে কথাটা বলছেন আপনি যে এই সময় রোগ প্রতিরোধক ক্ষমতা যেহেতু কমে যায়, তাহলে কিন্তু একটা মা যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। আপনি জানেন যে বডিকে সুরক্ষা দেয় কেমন, তার রোগ প্রতিরোধক ক্ষমতা কত বেশি। যে শরীরে যদি একটা ভাইরাস ঢুকে বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়, তাহলে তার শরীরের ইমিউন যে প্রোফাইল আছে তারা কিন্তু যুদ্ধ করতে চলে আসে। যেটা আমরা ছোটবেলায় শুনতাম, গল্প করতে করতে মারা বলতো যে তোমার শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে তারা কিন্তু সেই বাইরের সেলকে মেরে ফেলার জন্য তারা রেডি থাকে। কিন্তু যার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা নাই, সেই সেলগুলোকে পারবে তাদেরকে নষ্ট করতে পারবে না। এই জন্য কিন্তু আমরা বারবার করে বলি যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ান, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। তাহলে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হলে তাকে কিছু কথা বলি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা নিয়ম মেনে চলেন। আপনারা যারা ওবেজ অনেক বেশি, তারা তাদের ওবেসিটিটা কমান এবং বাইরের খাবার খাবেন না, হেলদি ফুড খান, সুষম খাবার খান। এবং খাবারের কথা কিন্তু আমরা অনেকবার করেই বলেছি যে আপনারা ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, অতিরিক্ত বাইরের খাবার খাবেন না এবং যেটা হচ্ছে যে জাঙ্ক ফুড খাবেন না, কিন্তু হচ্ছে হলুদ সবজি, সবুজ সবজি, প্রচুর পরিমাণে সবজিগুলো খান, ফ্রুটস খান। এই জিনিসগুলো খেলে আপনাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং আপনার শরীর যখন রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে তৈরি হবে ভালোভাবে, সেই তার শরীরে যে কোনো জীবাণু আসলে কিন্তু তাকে ধ্বংস করতে পারবে। সো দ্যাট এটা একটা অনেক বড় ব্যাপার। এবং এই সময় কিন্তু আমরা এই জন্য যখন একজন গর্ভবতী নারী আমাদের কাছে আসে, তখন কিন্তু তাদের একটা খাবারের চার্ট আমরা করে দিই যে এই সময়টাতে আপনি কিভাবে খাবেন, কতবার খাবেন। যেমন একজন সাধারণ মানুষ, সে যদি দিনে আমরা কবার খাই, 4 বার খাই ম্যাক্সিমাম, কিন্তু একজন গর্ভবতী নারীকে বলা হয় যে আপনি ঘন ঘন খাবেন। যখনই আপনার মনে হবে যে খিদা লাগছে তখনই এসে খাবেন, কিছু খাবেন, ফ্রুটস খান, আপনি একবার ঘুরে এসে একটা ডিম খান। আমরা যেমন সকালবেলা একবার নাস্তা খাওয়ার পরে হয়তো দেখা যায় অনেক গ্যাপ দিচ্ছি, খাই না, কিন্তু তাকে বলা হচ্ছে 2 ঘন্টা পরে একটা খাবার খান, ছোট্ট ছোট্ট খাবার খান। তাতে হচ্ছে কি আপনার শরীরে ক্ষমতাটা বাড়ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ছে, আপনার শরীরকে অনেকক্ষণ ধরে না খেয়ে রাখছেন না। এবং আপনারা জানেন যে এই সময় কোনো কোনো নারীর দেখা যায় যে ব্লাড প্রেশার বেড়ে যায় বা কোনো কোনো নারীর দেখা যায় ডায়াবেটিস বাড়ে প্রেগনেন্সিতে। তো এই সময়টাতে খাবারের যদি এই মেনুটা তারা ঠিক করে খায়, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক কিছুই কিন্তু তারা প্রতিরোধ করতে পারে।
আচ্ছা, সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান যেটিকে বলা হয় সেটা হলো ভিটামিন সি, যেটি আসলে সবসময়ই আসলে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটি বেশ কিছু সবুজ বা নানা ধরনের ফলমূলে পাওয়া যায় বা শাকসবজিতেও পাওয়া যায়। তো সেক্ষেত্রে আসলে ভিটামিন সি এর ঘাটতি পূরণে আসলে গর্ভবতী নারী বা যে কোনো নারীর জন্য আসলে কোন জিনিসগুলো খাওয়া প্রয়োজন? আপনারা তো বললেন যে আপনারা ডায়েট চার্ট দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের চার্টে আসলে কি রাখেন ভিটামিন সি এর ঘাটতি পূরণে? ভিটামিন সির ভিতরে আমরা যেটা বলি যে দেশের খাবার খান। বাংলাদেশে তো অনেক ভিটামিন সি যুক্ত খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে যে বাইরের খাবার দরকার নাই, বাইরের অনেক যেমন মালটা এইসব ফলের ভিতরে ভিটামিন সি থাকে। আমাদের দেশে লেবু খাক, বাতাবি লেবু খাক, কাগজি লেবু খাক, তারপর আমলকির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, অনেক ভিটামিন সি পাওয়া যায়। এই ধরনের ভিটামিন সি যুক্ত খাবার যদি রেগুলার একটা মেয়ে খায় তাহলে কিন্তু তার ভিটামিন সির অভাব হবে না। এবং আপনি জানেন যে প্রেগনেন্সিতে যেটা হয় যে অনেকের কিন্তু গাম সোয়েলিং হয়, একদম মুখের গাম একদম অনেক মোটা হয়ে যায়, জিভে ঘা হয়, এরকম অনেক ব্যাপার হতে থাকে। তো এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাবে, যেমন একটা বললাম ভিটামিন সি, তারপরে আরো অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। সেই মাইক্রোনিউট্রিয়েন্টস এর জন্য কিন্তু আমরা এই খাবারের পাশাপাশি তাকে কিছু সাপ্লিমেন্ট দিই। তো যে সাপ্লিমেন্ট গুলো কিন্তু সে ভিটামিন, ফলিক অ্যাসিড, এবং একটা মেয়ে যখন মা হতে যাচ্ছে বা প্ল্যানিং করছে আমরা কিন্তু তখন থেকেই বলি যে ফলিক অ্যাসিড যুক্ত খাবার খান। তো ফলিক অ্যাসিড ও খাবারগুলো, এই খাবারগুলো পাওয়া যায় হচ্ছে এই যে আমরা যেটা বলি যে হলুদ এবং সবুজ শাকসবজি থেকে পেতে পারে, ফ্রুটস থেকে পেতে পারে, সেখান থেকেও খাবে। অথবা যখন প্ল্যানিং করবে তখন সে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবে। আমরা বলি যে একজন মা যখন মা হতে যাবে বা মা হওয়ার প্ল্যানিং করবে তখন তার 2 মাস আগে থেকে সে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবে, দিনে 2 বেলা করে। আচ্ছা, একটা বিষয় সেটি হলো যে আমরা একটু 30 ঊর্ধ্ব নারীদের মানে কি কি ধরনের রোগের ঝুঁকি থাকে, বিশেষ করে অনেকেই অনেক ধরনের অভিযোগ করে থাকেন যে কারো ব্যাক পেনের কথা কেউ বলছেন, কেউ বলছেন যে কারো হাঁটুতে ব্যথা থাকে, কেউ বলছেন পায়ে পানি চলে আসে, হাত পা জ্বালাপোড়া করে। এই ধরনের নানা ধরনের অভিযোগ তাদের থেকে থাকে যে যাদের বয়স 30-এর বেশি। আসলে এগুলো কেন হয় এবং এই সমস্যা থেকে আসলে উতরে যাবার উপায়গুলো কি? আসলে একটা সময়ের পরে দেখা যায় যে এক একটা রোগের প্রকোপটা বাড়ে। যেমন আপনি যদি জানতে চান যে 30 ঊর্ধ্ব নারীদের প্রেগনেন্সির সাথে এই সমস্যা, তাহলে একরকম করে বলতে হবে, অথবা যে শুধুমাত্র 30 ঊর্ধ্ব বয়সের নারীদের কিছু সমস্যা হচ্ছে। তো সেই কথাগুলো তো আলাদা করে বলি। যেমন 30 ঊর্ধ্ব নারী, তাদের কি কি সমস্যা হতে পারে এই সময়, যেটা আপনি বলছেন যে ব্যাক পেইন হয় কিনা। একটা হচ্ছে যে আমাদের দেশের মেয়েদের ভিতরে দেখবেন যে এখন ওবেসিটিটা কিন্তু অনেক বেশি। মেয়েরা কন্ট্রোল করে না, খাবার দাবার খাচ্ছে, হয়তো বাইরে যাচ্ছে, যে কোনো খাবার খাচ্ছে, বা যে খাবারটা খাচ্ছে সেটা আসলে হেলদি ফুড কিনা সেটাও মেনে খাচ্ছে না। বাইরের খাবার তো একটু মজাই লাগে খেতে, রেস্টুরেন্টে যাচ্ছে, খাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু বাসার খাবার খেতে হয়তো অতটা ভালো লাগে না। তো এই ব্যাপারটা বুঝতে হবে। ইদানিং মেয়েদের কিছু সমস্যা থাকে, পিসিওএস এর সমস্যা আমরা বলি, যে পলিসিস্টিক ওভারি, এটাও দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে। এগুলো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, তার জন্য হচ্ছে। তো এইসব মেয়েদেরকে আমরা বলি যে এই সময়টাতে তারা একটু ওয়েট রিডিউস করবে। ওয়েট রিডিউস মানে কি, যে তারা একটু নিয়মিত শরীর চর্চা করবে, যেটা একদমই এখন আমাদের দেশে মেয়েরা করতেই চায় না। যেটা হচ্ছে যে তারা হয়তো আগে দেখেন যে একটা ছোট মেয়ে যখন আস্তে আস্তে বড় হতো কিন্তু সে কিন্তু ঘর সংসারে কাজও করতো, পড়াশোনার ফাঁকে ফাঁকে মাকে হেল্প করতো। আজকালকার মেয়েরা দেখেন যে তারা কিন্তু পড়াশোনা করছে, তার সাথে কম্পিউটার, মোবাইল নিয়ে বসে আছে। শুধুমাত্র তাদের কিন্তু এই লাইফ স্টাইলটা মডিফিকেশন হচ্ছে না। আমরা ছোটবেলায় দেখতেন যে সবাই কিন্তু খেলতে যেতাম, মাঠে খেলতে যেতাম, বিকাল হলে স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে একটু খেলাধুলা করতাম। আজকালকার মেয়েদের ভিতরে এই এক্সারসাইজের টেন্ডেন্সি নাই। তার জন্য দেখা যায় যে কিছু রোগ কিন্তু আসছে। যেমন আমি বারবারই বলছি যে ওবেসিটি একটা ব্যাপার, এটা ব্যাপার। তারপরে দেখা যাচ্ছে যেটা কোমরের ব্যথা আপনি বলছেন, এটাও কিন্তু ওবেসিটির সাথেই একটা সংযুক্ত। যাদেরই ওয়েট বেশি হবে তাদেরই দেখা যাবে যে কোমরে ব্যথা হবে, হাত পায়ে ব্যথা হবে। আর কিছু ঘাটতি তো আছে, যেমন যে খাবারগুলো খেলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না, যে খাবারগুলো খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, সেই ধরনের খাবার কিন্তু আজকালকার ছেলে মেয়েদের ভিতরে সেই ট্রেন্ডটা নাই যে সে খাবারটা খাচ্ছে। যেমন দুধ, দুধ জাতীয় জিনিস, এই খাবারগুলো হচ্ছে একটা জরুরি খাবার, সুষম খাবার, আমরা বারবারই বলি। ছোটবেলায় আমরা কিন্তু এরকম খাবার খেতাম, রেগুলার খেতাম, কিন্তু আজকালকার বাচ্চাদেরকে দেখেন দুধের গ্লাস নিয়ে দৌড়ে যেতে হয়, তারা খায় না, না দুধ খাবো না। তো এই জিনিসটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে আবার কিছুটা হলেও হয়তো ফেরত আসবে,
তারা হয়তো এখন বুঝবে যে এই জিনিসগুলো খাওয়া দরকার। তো এই অথবা জন্য ডক্টর হচ্ছে যে মুনিরা চৌধুরী, চিকিৎসা। আপনি আমাদের সঙ্গে থাকুন। একজন দর্শক আছেন টেলিফোনে আমাদের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মাহবুব, আমি নীলফামারী মানে ডোমার থানা থেকে বলতেছি। জি, আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যা হচ্ছে গলা ব্যথা, মানে ঠান্ডা লাগে, গলা ব্যথা হচ্ছে অনেক, গলা ব্যথা। এখন কি করণীয়? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। অধ্যাপক ডক্টর মুনিরা চৌধুরী, মুনিরা ফেরদৌসী, দুঃখিত, ওনার সমস্যার কথাটি উনি বলেছেন, ওনার কাশি, গলা ব্যথা এবং ঠান্ডা, উনি আসলে কি করতে পারেন, পরামর্শ চেয়েছেন। গলা ব্যথা, ঠান্ডা, কাশি হলে মানুষের একটা ভয় কাজ করে যে করোনায় আক্রান্ত হয়ে গেলাম কিনা। তো আসলে এটা তো একটা সিজনাল চেঞ্জ, এখন শীত আসার মৌসুম, এই সময় সবারই একটু ঠান্ডা, কাশি, সর্দি হতে পারে। আপনার গলা ব্যথা করলে একটা সামান্য প্যারাসিটামল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আপনি কিনে খেতে পারেন। আর যেহেতু কাশি হচ্ছে, আপনি মন্টিলুকাস অর্থাৎ মন্টিল বা মোনাস এই জাতীয় কিছু ওষুধ পাওয়া যায় 10 মিলিগ্রাম, এটা আপনি খেতে পারেন। আর যেটা আমরা সবসময় বলি যে কুসুম কুসুম গরম পানি খান, গড়গড়া করেন, এটা করে দেখেন যদি কমে যায় তাহলে তো ভালোই, কিন্তু যদি না কমে যায় তাহলে আপনি একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে আরও নানা প্রশ্ন, নানা উত্তর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24, চলছে প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে অতিথি আছেন অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী। দর্শক, আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে যাব, কিন্তু তার আগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভিডিও কনফারেন্সে গণভবন থেকে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভবিষ্যতে কারা পরিচালনা করবে? আজকে যারা তরুণ যুবক, আগামীতে তারাই করবে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে বাংলাদেশ যদি একটু আপনার পিছনে ফিরে তাকান, যতদিন 75-এর পর থেকে 21 বছর, আর তারপরে মাঝখানে 8টা বছর, 2001 থেকে 2008, আমাদের এই সময়টা নষ্ট হয়ে গেছে। 96 থেকে 2001 পর্যন্ত আমি যখন সরকার ছিলাম, আমি কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছিলাম। বিনা জামানতে একজন যুবক যেন ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করেছিলাম এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছিলাম। সেই সাথে সাথে যারা বিদেশে যাবে, ঘর বাড়ি জমি যে বিক্রি করে যেতে হয় সে যাতে না করতে হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে ঋণ নিয়ে যেতে পারে, এমনকি বিনা জামানতেও ঋণ পেতে পারে। রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করবার যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, কারণ 96 সালে আমরা কম্পিউটার এবং তার পাস সব কিছু থেকে আমরা বিভিন্ন ট্যাক্স প্রত্যাহার করে সেগুলি আমরা কাজে ব্যবস্থা করি। আমরা বেসরকারি খাতে যাতে হাসপাতাল তৈরি হয় তার ব্যবস্থা করি। বেসরকারি খাতে বিমান চলাচল, হেলিকপ্টার চলাচল থেকে শুরু করে, অর্থাৎ ব্যাংক, বিমা সব কিছু একটা উন্মুক্ত করে দিয়েছিলাম, এই জন্য যে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তত বেশি আমার যুবকরা কাজে পাবে, তাদের বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকতে হবে না। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই সকল পদক্ষেপ। এবং আমরা আজকে সারা বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সেখানে কিন্তু উদ্যোক্তা একটি ছেলে একটি মেয়ে, এইভাবে যাতে করে প্রত্যেকে সেখানে কিছু কাজ পাবে এবং একটাকে কেন্দ্র করে আরও অনেক মানুষের কর্মসংস্থান যাতে হয় সেদিকে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং আমাদের সরকারের একটা নীতিমালা হচ্ছে যে শুধু আমরা রাজধানী ভিত্তিক উন্নতি করি না, আমাদের উন্নয়নটা হচ্ছে একেবারে গ্রাম ভিত্তিক। কাজে আমরা প্রত্যেকটা শহরকে সার্বিকভাবে উন্নত করে সকল প্রত্যেকটা গ্রামকে উন্নত করে গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পায়, আমরা সেইভাবে কিন্তু বাংলাদেশকে গড়ে তুলছি। অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠী তারা শহরের সব সুবিধা পাবে এবং উন্নয়নটা সব জায়গায় সমানভাবে হবে।
সে ব্যাপক হারে রাস্তাঘাট আমরা করে দিচ্ছি। আজকে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আজকে 97% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মুজিব বর্ষে আমাদের লক্ষ্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বলবো এবং 97% এখন আমরা বিদ্যুৎ দিতে পারছি। ইনশাআল্লাহ 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করব, প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ দিতে পারবো। কিন্তু এই বিদ্যুৎ আমরা দিচ্ছি, রাস্তাঘাট করে দিচ্ছি, পাশাপাশি আমাদের নৌপথ, রেলপথ, বিমান সব পথগুলি আমরা উন্মুক্ত করে দিচ্ছি। তার উদ্দেশ্য একটাই, যে আমাদের যুব সমাজের মাঝে যে মেধা মনন আছে সেটা দিয়ে তারা যেন কাজে লাগাতে পারে, তার জন্য নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। শুধু একটু 2 পাতা পড়েই চাকরির পিছনে ছুটোছুটি না, নিজেরা কাজ করে আরও 10 জনকে চাকরি যেন দিতে পারে, সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। যেখানে আমাদের যেমন আওয়ামী লীগের যে রিসার্চ সেন্টার, সেখান থেকে আমাদের ব্যবস্থা নিয়েছি, যেমন ইয়াং বাংলা, তারা স্টার্ট আপ প্রোগ্রাম করে ট্রেনিং দিয়ে সকলের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিয়ে তাদেরকে এগিয়ে দিচ্ছে সামনের দিকে, যে নিজেরা কিছু কাজ করা, সাথে আরও কিছু মানুষকে কাজের সুযোগ দেওয়া। এবং এই যে প্রথমে কাজ করতে গেলে যেটা মূলধন যেটা লাগে, স্টার্ট আপ অর্থাৎ শুরু, প্রাথমিকভাবে শুরু, তার জন্য আমরা বাজেটে আলাদা টাকাও রেখেছি, যে কেউ যদি কোনো উদ্যোগ নিয়ে কাজ করতে চায়। কারণ এখন তথ্য প্রযুক্তিটা অর্থাৎ আইসিটি, এই আইসিটিটা হচ্ছে, আইসিটি ডিভাইসটা এখন সব থেকে আধুনিক এবং সব থেকে প্রয়োজন এবং সব থেকে বেশি আমরা রপ্তানি করতে পারি। কাজে আমরা সেদিক থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এবং ওই ক্ষেত্রের জন্য কর্মসংস্থান তার ব্যবস্থা আমরা নিয়েছি। ফ্রিল্যান্সারের মাধ্যমে, যার জন্য আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি, যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি এবং আমরা যে কম্পিউটার ট্রেনিং করে দিয়েছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি, যার ফলে আজকে গ্রামে বসেও মানুষ বিদেশে কাজ করতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে। তবে ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে আমি জানি, যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশনও করতে হচ্ছে না বা কোনো সার্টিফিকেটও নাই, সনদ নাই, স্বীকৃতি নাই, তাই যে অনেক সময় অনেকে যদি বলে আপনি কী করেন ফ্রিল্যান্সার, অনেকে বুঝতে পারেন এর ব্যাপারটা কী, কেউ হয়তো তার স্বীকৃতি দেয় না। তো সেটা নিয়েও আমরা সজীব ওদের জয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং সকলে মিলে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের যুব মন্ত্রণালয়ও, যে যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায় বা একটা সার্টিফিকেট তাদের হাতে থাকে যে তারা যেটা কাজ করছে এবং কাজকে তারা যে অর্থ উপার্জন করছে, এটাও একটা কাজ। কারণ আজকে আমরা আমাদের যেহেতু আমাদের যুব সমাজ অনেক বড়, কাজে তারা দেশে বসে বিদেশে কাজ করতে পারে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সাথে যে সময়ের পরিবর্তন, ওইটুকু কাজে লাগিয়ে অনেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে এবং সেটা তারা করছে। কিন্তু তার একটা স্বীকৃতি দরকার হয়, কারণ কোনো কাজ করতে গেলে, চাকরি করতে গেলে, এমনকি এটা আমার কাছে এ ধরনের অভিযোগ এসছে যে বিয়ের বাজারেও যদি বাবা বিয়ে ঠিক করতে যাবে, ছেলে কী করে ফ্রিল্যান্সার, বলে সেটা আবার কি, এখানে আমি মেয়ে দেবো কেন, সেটাও একটা সমস্যা পড়তে হয়। আবার কারো হয়তো নিজেরা ফ্রিল্যান্সার করেছে, ছেলে মেয়ে আছে, স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে, ভর্তি করবে না স্কুল, ভালো স্কুল, কেন, আপনি কি ইনকাম করেন তার তো কোনো নিশ্চয়তা নাই। হয়তো 2 লাখ 3 লাখ টাকা কামাই করছে, কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে, তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সেটা অভিযোগও এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটাকে সেটা দেখাতে পারছে না। সেই জন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটা আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব যাতে আমরা কাজ করতে পারি। সেই সাথে সাথে আমরা একই যেমন কর্মসংস্থান ব্যাংক করেছি, আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, এসএমই ফাউন্ডেশন দিয়েছি, যার মাধ্যমে আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরির পিছনে ছুটবে না, চাকরি দেবার মতো নিজেদের যোগ্যতা অর্জন করবে। সেই ধরনের কাজ যাতে তারা করতে পারে সেটাই আমরা চাই, যে সে ধরনের মন মানসিকতা থাকতে হবে, উদ্যোক্তা হতে হবে নিজেদের কি,
নিজেদেরকেই তৈরি করতে হবে। এবং এই দেশটা আমরা স্বাধীন করেছি কারণ এখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে, মাঝখানে আমাদের অনেক ঝড়ঝাপটা গেছে, এটা মনে রাখতে হবে। আমরা চাই না যে আমাদের দেশ আবার সেই ব্যর্থতা পর্যবসিত হোক। ৭৫-এর পর যে অবস্থা ছিল সেই ধরনের যেন অন্ধকার যুগ আর বাংলাদেশের মানুষের জীবনে না আসে। বাংলাদেশের মানুষ আজকে যে আলোর পথে যাত্রা শুরু করেছে সেটাই যেন আমরা ধরে রাখতে পারি। এই করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্ব স্থবির হয়ে যাচ্ছে। আমরা সাথে সাথে কতগুলি পদক্ষেপ নিয়েছি, সেই সাথে সাথে আহ্বান করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সেখানেও আমরা আমাদের যুব সমাজকে ধন্যবাদ জানাই। যখন ধান কাটা নিয়ে সমস্যা ছিল, আমি যখন আহ্বান করলাম, আমাদের ছাত্রলীগে বললাম, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আমাদের কৃষক লীগ সকলে ঝাঁপিয়ে পড়ল এবং কৃষকের পাশে যে দাঁড়ালো। যে কোনো কাজেরই মর্যাদা আছে, যে জিনিস খেয়ে আমাদের জীবন বাঁচে আর সেই ফসলের মাঠে কাজ করলে কারো মর্যাদাহানি হয় না, বরং এই কাজ করে কৃষকের পাশে দাঁড়ানোর ফলে আমি মনে করি আমাদের ছাত্র এবং যুবদের সম্মান জাতির কাছে আন্তর্জাতিকভাবেও অনেক 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 বৃদ্ধি পেয়েছে। সেজন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। যেভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে, নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নাই। সেখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কোনো কাজের সাথে যেন কেউ সম্পৃক্ত না হন। হয়তো তাৎক্ষণিকভাবে নগদ মোটা টাকা দিতে পারে, কিন্তু মানে আসলে এখানে কোনো জীবনের নিশ্চয়তা থাকে না। আর এর বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান, যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা কিন্তু খুব কঠোর থাকবে, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় একটা জবাবদিহিতে থাকতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ থাকতে হবে এবং এই দায়িত্ববোধটা নিয়েই কিন্তু আগামী দিনে চলতে হবে, সেটাই আমরা চাই। আমরা কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছি এই কারণে যে কারিগরি শিক্ষা হলে পরে দেশে বিদেশে কাজ করার সুযোগ হয়। সেখানেও আমার যুবকদের প্রতি একটি আহ্বান থাকবে, কারণ আমরা জানি অনেক সময় দালালদের খপ্পরে পড়ে জমি জমা বিক্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে ছুটে যায় সোনার হরিণ ধরতে। তারপরে দেখা যায় যে সেখানে তো না কাজ পাওয়া যায়, না চাকরি পাওয়া যায়, অকাতরে জীবনটা দিতে হয়। বাবা মা ভাই বোন তাদের কী অবস্থাটা দাঁড়ায়, অথচ এটা কিন্তু প্রয়োজন নেই। আমরা বিদেশে পাঠানোর জন্য প্রত্যেকটা আমাদের ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা আছে। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এবং কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কোথায় চাকরি, সঠিক চাকরি কিনা, বেতন আছে কিনা, বেতন পাবে কিনা, প্রতারণার শিকার হচ্ছে কিনা, সেগুলির তথ্য নেওয়ারও সুযোগ এখন আছে। কারণ তথ্য প্রযুক্তির যুগে আজকে বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ, একটা ছোট্ট জায়গা, সেখান থেকে সব খবর পাওয়া যায়। তো সেটা নিশ্চিত হয়ে কিন্তু এই সোনার হরিণ ধরার জন্য বিদেশে পাড়ি না জমানোই ভালো, যেতে হলে সব কিছু জেনে যাওয়া ভালো। আর তাছাড়া আমাদের নিজের দেশে আমি কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি, সমগ্র বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের যেহেতু মাটি উর্বর, আমাদের ফসল আমরা উৎপাদন করতে পারি। আজকে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 2য় স্থান অধিকার করে আছে। আজকে ধান বা খাদ্যশস্য বা দানাদার শস্য উৎপাদনে আমরা 3য় স্থান অধিকার করে আছি। আমাদের মানে যেটা জাতিপিতা বলতেন যে আমাদের মাটি এত উর্বর যে একটা বীজ ফেললেও গাছ হয়, গাছ হলে ফল হয়, এদেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে। তা আমাদের যে কোনো একটা উদ্যোগটাই কিন্তু কাজে লাগে এবং আমরা এটা চাই আমরা যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা বা যে কোনো ধরনের কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, অর্থাৎ যে কোনো বিদেশে যা আমরা পাই। আর আইসিটিটা তো এখন সব থেকে বেশি মানে মূল্যবান। আমরা প্রত্যেকটা স্কুলে এখন সেখানে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষকে আধুনিক প্রযুক্তির শিক্ষা দিয়ে দিচ্ছি। কাজে এই শিক্ষাটা নিয়ে যথাযথভাবে সেটা কাজে লাগাতে পারলেই কিন্তু কারো আর ওই বিদেশে ওভাবে ছুটোছুটি করে যেতে হবে না, কারণ আর এই প্রতারণার শিকারও হতে হবে না। আমাদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আমরা বাস্তবায়ন করে তার মাধ্যমে আমরা
যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। এবং এই পর্যন্ত আমরা পর্যায়ক্রমিকভাবে সমস্ত উপজেলায় করব, কিন্তু যেসব এলাকাগুলি সব থেকে দরিদ্র ছিল সে এলাকাগুলিতে আমি দিচ্ছি, এবং আমরা ধীরে ধীরে প্রায় সারা বাংলাদেশে এই ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে একটা ট্রেনিং এবং তারপরে সেখানে কাজের ব্যবস্থা। আমরা সমগ্র বাংলাদেশে কমিউনিটি হেলথ ক্লিনিক করে দিয়েছি, সেখানে অনেক যুবরা কাজ পাচ্ছে, যুব মহিলারা কাজ পাচ্ছে, সেটাও কর্মসংস্থান একটা সৃষ্টি করা, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই কাজগুলি করে দিচ্ছি। এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার ফলে আজকে তাদের যেমন একটা ট্রেনিং হচ্ছে, একটা ভাতা পাচ্ছে, তারপরে পরবর্তীতে যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, সাথে সাথে একটা অস্থায়ী চাকরি প্রথম পাচ্ছে, আবার স্থায়ী চাকরিরও একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে সেই সুযোগটা সকলে গ্রহণ করবেন, সেটাই আমরা চাই। আমাদের তরুণ সমাজ, আমি মনে করি যে আসলে যদি ভালোভাবে ট্রেনিং করানো যায় তাহলে অনেক মেধার পরিচয় তারা দিতে পারে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যেমন হাইটেক পার্ক করে দিচ্ছি, আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক করে দিচ্ছি, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। এতে লক্ষ লক্ষ ছেলেমেয়ে ট্রেনিং নিচ্ছে এবং তাদের কর্মসংস্থান হচ্ছে। এসব সেন্টারে যখন কাজ পাচ্ছে, আবার এটা দিয়ে তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের কাজ করবারও একটা সুযোগ পাচ্ছে। আর এই আধুনিক প্রযুক্তিটাই এখন সবথেকে বেশি প্রয়োজন, যা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাজে আমরা সরকারে আসার পর এ পর্যন্ত প্রায় 2 কোটির মতো আমরা যুবক এবং যুব মহিলাকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থার ব্যবস্থা করেছি, চাকরি দিয়েছি। বিদেশেও সবথেকে বেশি আমরা কর্মী প্রেরণ করেছি। কাজে আমাদের লক্ষ্যটা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এটা ঠিক যে একটা সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা ভাইরাসের কারণে সব কিছুতে একটা স্থবিরতা এসে গেছে। এমনকি খেলাধুলা, সংস্কৃতি চর্চা বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, এখন সেখানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকেনি। প্রতিটি খেলাধুলায় কিন্তু বাংলাদেশ, সেই ক্রিকেট হোক, ফুটবল হোক, এমনকি আমাদের মেয়েদের, ছেলেদের সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু করোনা ভাইরাস সব কিছুই যেন একটা স্থবির করে দিয়েছে। সব থেকে দুঃখজনক হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারছে না। তো সেটা আমাদের সারা বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলি চালাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। আর আমি এটাও বলবো, সবাই যার যার পড়াশোনা নিজেরা একটু করতে হবে, বাবা মাও সেটার যেন দেখে, আর খেলাধুলার প্র্যাকটিসটাও যেন ধীরে ধীরে একটু থাকে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আর বর্তমানে আবার আপনারা জানেন যে বিশ্বব্যাপী সেই করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখন ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে। যে কোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। আমি হয়তো মাস্ক ছাড়া বক্তৃতা দিচ্ছি, আপনারা ভাবছেন যে আমি মাস্ক ছাড়া, কিন্তু আমার আশেপাশে কিন্তু বেশি লোক নাই, কেউ নাই, সবাই এত দূরে। কাজে সেই দূরে দূরে সবাই থাকা, যখন মানুষের কাছে বা একসাথে বসা বা কোনো জায়গায় যাওয়া, তখন মাস্কটা ব্যবহার করবেন। সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, কিন্তু যখন কারোর সাথে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন বা কোথাও যাবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন। এবং সবাই একটা নিয়ম মেনে চলবেন, যাতে করে আমরা এই করোনা ভাইরাস থেকে যেভাবে আমরা মানুষকে রক্ষা করছি সেটা রক্ষা করতে পারি। কারণ এটা প্রত্যেকেই নিজ নিজ একটা দায়িত্ব থাকবে, সেটাই আমরা চাই। আমরা বেসরকারি খাতটাকে ব্যাপকভাবে উন্মুক্ত করেছি এই কারণে, যাতে করে আমাদের যুব সমাজের কর্মসংস্থান হয়। আর করোনা ভাইরাসের এই অবস্থা মোকাবেলা করার জন্য আমরা যে প্রণোদনা প্যাকেজ দিয়েছি, সেটা দিয়েছি যেন আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত থাকে। সেই কারণেই আমরা 1,12,633 কোটি টাকার 21টা প্রণোদনা দিয়েছি। আর যখনই করোনা ভাইরাস দেখা দিচ্ছে সমস্ত ইউরোপে সব জায়গায়, আমাদের দেশেও যখন এটা আসতে শুরু করেছে, সাথে সাথে আমরা 21 দফা নির্দেশনা দিয়েছিলাম। কাজে আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরের থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা
এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে, কারণ আমার দেশের মানুষকে মানে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। আমরা যাতে আমাদের মানে অর্থনীতিটা স্থবির না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি, যার জন্য আমাদের এখনও অর্থনৈতিক গতি অনেকটা মানে সচল আছে, কিন্তু অনেক উন্নত দেশও কিন্তু এটা করতে পারছে না। তাছাড়া আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট সেগুলো এগিয়ে যাচ্ছে, যেমন পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল, আমাদের মেট্রো রেল থেকে শুরু করে রাস্তাঘাটের কাজ, বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ, সেগুলি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। দর্শক, বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি এতক্ষণ পর্যন্ত সেখানে ছিলাম। এবার একটা ছোট্ট বিরতি দেব, বিরতির পর যখন ফিরবো তখন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের বাকিটা নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার বিরতির পর। দেখছেন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী। শেষ মুহূর্তে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাই যে আসলে সংক্রমণ বা এই ধরনের যে কোনো ঝুঁকি এড়াতে সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী, তাদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যা এখন তারা করছেন না? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে দেখেন, আমরা একটা ভাইরাস নিয়ে বসবাস করছি এবং এটা একটা মহামারী শুরু হয়েছে। তো এই সময়টাতে আমরা বারবার করে কিন্তু প্রথম থেকে বলছি ঘরে থাকতে হবে, কিন্তু আমরা আবার একটা নতুন কথার সাথে এখন পরিচিত হয়েছি যে নরমাল, নিউ নরমাল, মানে আমরা স্বাভাবিক জীবনযাপন করব নতুন ভাবে। তাহলে এই নতুন ভাবে জীবনযাত্রায় কিন্তু আমরা স্বাভাবিক সব কাজকর্মই শুরু করে দিয়েছি, মানুষজন এখন ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে, যেহেতু নারীরা যদি গর্ভবতী হয় তাহলে এই সময় কিন্তু আমরা বারবারই বলছি যে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে, সেহেতু তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই তারা বাইরে বের হবে তখনই তাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমরা যে কথাটা বলছি যে ফিজিক্যাল যে ডিস্টেন্সটা মেনে চলতে হবে, যে শারীরিক দূরত্বটা এটা মেনে চলতে হবে। সামাজিক দূরত্বটা এখন তা মানুষ বের হচ্ছে যেহেতু সেটা অত বেশি হচ্ছে না, কিন্তু পাশাপাশি যে বসা, ডাক্তারের চেম্বারে আসলে যে কথাটা হচ্ছে যে একটু দূরত্ব মেনটেন করে বসতে হবে বা দূরে থাকতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। এই কথাটার উপরে আসলে গুরুত্ব দিতে হবে সবাইকে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে বলে যাই, সেটি হলো যে আপনার সাবধানতা, আপনার সচেতনতা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে না, আপনার আশপাশের মানুষের উপরও নির্ভর করে, যেমনটা আপনার সচেতনতা বা আপনার সুরক্ষা অন্যজনের উপর নির্ভর করে। সুতরাং সচেতন হতে হবে সবাইকেই। সবাই ভালো থাকুন, ভালো কাটুক আপনাদের সময়।